আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস। আজকে আমরা অ্যাডভার্বের একেবারে বিস্তারিত টপিকের উপর প্র্যাকটিস করব। যেমনটা আমি প্রায়শ বলে থাকি, প্র্যাকটিস ক্লাসে আপনি নিশ্চয়ই আমার সাথে প্র্যাকটিস করবেন। আপনার কাছে খাতা কলম থাকলে খুব ভালো হবে। আমি আপনাকে প্রশ্ন দেখাবো, আপনি নিজের মতো করে একটু চিন্তা করবেন, প্রশ্নটা নিয়ে একটু ভাববেন, খাতায় লিখবেন, দেন আমার সাথে আপনি মিলাবেন। এটা আপনাকে পরীক্ষার হলে খুব করে হেল্প করবে। শুরু করি বিসমিল্লাহ করে। আমরা আজকের ক্লাসের প্রথম যে দুটা প্রশ্ন, এবং অবশ্যই ভাই আজকের ক্লাস খুব সহজ লাগবে। প্র্যাকটিস ক্লাস মোটেও কঠিন হয় না যদি আপনার বেসিক আইডিয়াগুলো একেবারে ক্লিয়ার থাকে। প্রথম দুটা প্রশ্ন আপনি একটু পজ করেন, চিন্তা করেন, খাতায় লিখেন। খাতা না থাকলে অবশ্যই চিন্তা করেন কোনটা উত্তর হতে পারে। Which of the following does an adverb usually answer? নিচের কোনটারে আনসার করে অ্যাডভার্ব? সেকেন্ড প্রশ্নে অ্যাডভার্ব কোয়ালিফাই, অ্যাডভার্ব কারে কোয়ালিফাই করে? আমি নিশ্চিত আপনারা আনসার পেয়ে গেছেন। প্রথম প্রশ্নে বলছে কোনটারে অ্যাডভার্ব আনসার করে, তাহলে আমরা জানি ওয়েন, ওয়্যার, হাউ, তিনটারে অ্যাডভার্ব কিন্তু আনসার করে, তার মানে উত্তর হবে অল অফ দিস। আমরা পড়েছিলাম অনেকবার, বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হয় কি ভাই? অ্যাডভার্ব। তাহলে এই যে কখন আছে, কোথায় আছে, কিভাবেও কিন্তু আছে, ফলে উত্তর হবে তিনটা একসাথে। এই জন্য কখনো কোনো প্রশ্নের উত্তরে প্রথমটা উত্তর কারেক্ট আপনার কাছে মনে হচ্ছে, স্টিল আপনি BCD মানে পরবর্তী অপশনগুলো না দেখে উত্তর টিক দিয়ে ফেলবেন না, সবগুলো একটু দেখবেন। দেন অ্যাডভার্ব কারে কোয়ালিফাই করে? অপশনগুলোর মাঝে আমরা অবশ্যই জানি অ্যাডভার্ব কোয়ালিফাই করে ভার্ব, অ্যাডভার্ব এবং একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব কোয়ালিফাই করে। ওকে, দেখেন আনসারগুলো আছে। প্রথমটাতে আমরা দেখেছি অ্যাডভার্ব সবাইরেই কোয়ালিফাই করে, মানে সবাইরেই প্রশ্ন করে আমরা উত্তর পাই। আর দুই নম্বরটা অ্যাডভার্ব কোয়ালিফাই করে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই যা আছে এখানে। দেন আমরা 3-4 যদি একটু সবাই ভাবি, পুয়ার পিপল ইউজুয়ালি টেক মিল টুয়াইস। গরিব মানুষরা সাধারণত দুইবার মিল খায়, মানে দুবার খায়। সেকেন্ড প্রশ্নে দ্য বয় হ্যাজ বিন ট্রিটেড ব্যাডলি, ছেলেটারে খুব খারাপভাবে ট্রিট করা হয়েছিল বা ট্রিট করা হয়েছে। আপনি নিশ্চয়ই উত্তরে বলছেন গরিব মানুষে সাধারণত খায় কয় বেলা? 2 বেলা। কয় বেলা? কতবার দিয়ে প্রসঙ্গের উত্তর পাইলেও কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। এবং এই টয়েস দিয়ে কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, ওয়ান্স দিয়ে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, ফলে আমরা এটা অ্যাডভার্ব বলবো। এখন প্রশ্ন হলো কেমন অ্যাডভার্ব? অ্যাডভার্বের ক্লাসিফিকেশন পড়েছেন। আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলবো না, টাইম বলবো না, নাকি ফ্রিকোয়েন্সি বলবো? কতবার? ইয়েস, অবশ্যই ফ্রিকোয়েন্সি বলতে আমরা সেটাই বুঝি। দেন দ্য বয় হ্যাজ বিন ট্রিটেড ব্যাডলি, ব্যাডলি শব্দটা এখানে এই ট্রিট ভার্বটাকে মডিফাই করেছে, বিধায় অবশ্যই অ্যাডভার্ব। এবং কেমন অ্যাডভার্ব? কিভাবে মডিফাই, মানে ট্রিট করছে খুব খারাপ করে, তার মানে ম্যানার আমরা পাচ্ছি, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে ভাই, আশা করি নিশ্চয় আপনার হয়ে গেছে, আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাহলে আমরা পেয়েছি টয় শব্দটা অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ব্যাডলি শব্দটা ট্রিট ভার্বটাকে মডিফাই করেছে এবং সেটা কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে বিধায় আমরা বলছি ম্যানার। দেন 5-6 নিয়ে আপনি একটু ভাবেন। কারেকশন আকারে দুটা প্রশ্ন এসেছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য রাইট সেন্টেন্স। একটু পজ করে আপনি ভাবতে পারেন, খাতায় লিখেন। এবার আমার সাথে আপনি উত্তরগুলো নিয়ে একটু কাজ করেন। শি বিহেভড উইথ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। আমি জানি আপনি উত্তরে এই চুজ করেছেন, কারণটা হলো আমরা পড়েছিলাম যেই শব্দটা অ্যালয় যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ আকারে বসা, তারে অ্যাডভার্ব বানাইতে হলে আমরা ওই অ্যালয়যুক্ত অ্যাডজেক্টিভটার আগে ইন এ, তারপর ওই অ্যালয়যুক্ত শব্দটা, তারপরে ওয়ে অথবা ম্যানার লিখে শব্দটার অ্যাডভার্ব বানাই। তাহলে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এই বিহেভ ভার্বটাকে মডিফাই করার জন্য কিন্তু আমাদের একটা ইন এ ফ্রেন্ডলি ওয়ের মতো একটা অ্যাডভার্ব লাগবে, যেটা শি বিহেভড উইথ মি ফ্রেন্ডলি হয় না, আমাদের অ্যাডভার্ব লাগবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। শি বিহেভড উইথ মি ইন ফ্রেন্ডলি ওয়ে, ইন এ কিন্তু মিসিং। শি বিহেভড উইথ মি ফ্রেন্ডলি ওয়ে হইল না, ইন এ কথাটা কিন্তু নাই, ফলে উত্তরে আমরা এই নাম্বার চুজ করেছি। 6 আমরা উত্তর চুজ করবো কাকে? হি কেম লেটলি টুডে। আমরা পড়েছিলাম লেট শব্দের অর্থ দেরিতে, আর লেটলি মানে সম্প্রতি। আমাদের বাক্যের অর্থ বলছে সে আজকে দেরিতে আসছে, সময়কে রেফার করছে বিধে আমরা লেটলি বলবো না কিন্তু, এবং বাই লেট না, অবশ্যই ইন লেট না। উত্তরে আমরা বলবো হি কেম লেট টুডে, সে দেরিতে এসেছিল, পাস্ট টেন্সে যেহেতু আছে। ওকে, তাহলে উত্তর পেয়েছি আমরা 5 এ, 6 হলো আমরা পেয়েছি ডি,
লেট, দেরি কথা বোঝাতে আমরা লেট ব্যবহার করছি, লেটলি দিলে অর্থ মিলে না। বাকি দুই বাই লেট আর ইন লেট নামে কোনো এক্সপ্রেশন আমরা ইংলিশে লিখি না। দেন 7-8 নিয়ে আমরা একটু ছোট্ট করে ভাবি। 7-8 ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা ধরে রাজশাহীতে এসছে এবং রাজশাহীর পয়েন্ট অফ ভিউ ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা গত 1 বছর আগে এসছিল, রিসেন্ট টাইম। মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন। চিন্তা করছেন নিশ্চয়ই, হার্ডলি শব্দটা অবশ্যই অ্যাডভার্ব বুঝছেন। এখন প্রশ্ন হলো এখানে হার্ডলি শব্দটার অর্থ কি? আমাদের মেডিকেলে এসেছিল, ডাইরেক্ট লিখে দিচ্ছে হার্ডলি শব্দটার অর্থটা কি। আর এ হার্ড ওয়ার্কার ড্যাশ পুট অফ হিজ ডেইলি ওয়ার্ক ফর টুমোরো। একজন কঠোর পরিশ্রমী রেখে দেন, মানে পুট অফ মানে রেখে দেওয়া, এখানে হিজ ডেইলি ওয়ার্ক তার দৈনন্দিন কাজ ফর টুমোরো আগামী দিনের জন্য। বাকি অর্থ দাঁড়াচ্ছে একজন কঠোর পরিশ্রমী আসলে রেখেই দেন না তার কোনো কাজ আগামী দিনের জন্য। তাহলে আমরা প্রথম বাক্যের উত্তর নিব। হার্ডলি শব্দের অর্থ ভাই অলমোস্ট নেভার, মানে কখনোই না, মানে প্রায় না। অলমোস্ট হার্ডলি অর্থ কি আমরা পড়েছিলাম না? হার্ড শব্দের অর্থ, হার্ড শব্দের অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আবার হার্ডলি অর্থ কদাচিৎ শব্দটা কিন্তু অবশ্যই নেগেটিভ। আমরা হার্ডলি শব্দটাকে নেগেটিভ অ্যাডভার্ব আকারেও কিন্তু পড়ে এসেছি। আর হার্ডলি অর্থ কি তাহলে? একবারেই না, বলে না আমার বন্ধু কদাচিৎ স্কুলে যায়। মাই ফ্রেন্ড হার্ডলি গোজ টু স্কুল, মানে স্কুলে যাই না এমনটাকেই রেফার করছে। ফলে আমরা এখানে হার্ডলি শব্দটা কি নিব ভাই? অলমোস্ট নেভার। আর এখানে যেটা বলতে চাইছে সেখানে আমরা লিখবো এ হার্ড ওয়ার্কার হার্ডলি পুট অফ, মানে রেখে দেনই না হিজ ডেইলি ওয়ার্ক ফর টুমোরো, আগামী দিনের জন্য তিনি রেখে দেন না। সাথে উত্তর পেয়েছি। হার্ডলি অর্থ কি ভাই? অলমোস্ট নেভার। আর এখানে বাকি অর্থের জন্য আমরা হার্ডলি কথার প্রয়োজন। পুট অফ শব্দটা খুব ভালো করে পড়েন। পুট অফের অনেক অর্থ আছে। পুট অফ মানে খুলে ফেলা, লাইক পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মাস্ক। তারপর আমরা পড়েছি পুট অফ মানে হলো কি স্থগিত করা, পস্টপোন করা। আবার পুট অফ মানে হলো কিন্তু জমিয়ে রাখা বা রেখে দেওয়া, যেটা আমরা এখানে পেয়েছি। দেন 9 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আপনি পেয়েছেন, পাবেন কারেকশন আকারে, ট্রান্সলেশন আকারে, নর্মাল কোয়েশ্চেন আকারে। তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো? তুমি কখনো বিদেশ গিয়েছো? পরীক্ষা এসছে। তুমি কখনো কক্সবাজার গিয়েছো? পরীক্ষা এসছে। তুমি কখনো কুয়াকাটা গিয়েছো? তাহলে আমরা জানি এই যে কখনো বিদেশ গিয়েছো, বিদেশ শব্দ বলতে কিন্তু আমরা তার আগে কোনো মানে টু, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড বলবো না, বাট যদি কোনো লোকেশনের কথা উল্লেখ থাকে তখন আমরা টু বলি। হ্যাঁ, তাহলে এখানে আমরা পেয়েছি হ্যাভ ইউ এভার গান টু রাঙ্গামাটি। এই যে হ্যাভ এভার কথাটা কখনো কথাটা লাগবে কিন্তু, তাহলে এভার কথাটা আছে কোথায়? বি নাম্বারে। ফলে উত্তরে আমরা নিশ্চয়ই বি নাম্বার নিয়েছি। হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার গান টু রাঙ্গামাটি। গান মানে হলো সে কোথাও গিয়েছে এখনো ফিরে আসে নাই, আর বিন মানে হলো সে কোথাও গিয়েছে এবং ফিরেও এসেছে। এখানে গিয়েছো বলতে আমরা অপশনে যদি গান পাই তাহলে গান দিব। আপনি শুধু আলাদা করে খেয়াল রাখেন গান আর বিন এই দুটো শব্দের পার্থক্য কি। আমাদের এখানে তো আর গান আর বিন নাই, ফলে এই দুটো নিয়ে আমাদের প্যারা নাই। বাট গান আর বিনে আলাদা করে পার্থক্য হলো গান মানে কেউ কোনো একটা জায়গায় গিয়েছে এবং সে ফিরে আসে না এখনো, আর বিন মানে হলো সে কোথাও গিয়েছে এবং ফিরে এসেছে। যেমন তুমি কখনো সুইজারল্যান্ড গিয়েছো? উত্তর কি বলতে হবে? হ্যাভ ইউ এভার বিন টু সুইজারল্যান্ড। তার মানে আপনি আমার কাছে আছেন, সামনে বসা, আমি আপনাকে জিজ্ঞেস করছি হ্যাভ ইউ এভার বিন টু সুইজারল্যান্ড। না, আপনি যদি যেয়ে থাকেন তার মানে আপনি গিয়েছেন আবার চলেও আসছেন। তার মানে বিন দ্বারা কি বোঝায়? কাজ, সে কেউ কোথাও গিয়েছে এবং ফিরে এসেছে। আর গান দ্বারা বোঝায় সে কোথাও গিয়েছে এখনো ফিরে আসে নাই। আমাদের এই প্রশ্নে ওটা নিয়ে ভাবতে হচ্ছে না, বাট এটা খুব কাজে দিবে আপনাকে, গান আর বিনের পার্থক্যটা। ওকে ভাই, উত্তর আমরা নিশ্চয়ই বি নাম্বার পেয়েছি। হ্যাভ ইউ এভার গান টু রাঙ্গামাটি, তুমি কখনো রাঙ্গামাটি গিয়েছ। দেন আসেন 10-11 একটু অবশ্যই পোস্ট করেন ভাই। হি ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। আপনি ডাউন শব্দটাকে কোন পার্টস অফ স্পিচ বলবেন এবং এখানে অনলি শব্দটাকে কোন পার্টস অফ স্পিচ বলবেন। জানি আপনি অ্যাডভার্ব বলে ফেলবেন, আন্দাজে বললেন না, কারণ পরীক্ষা কিন্তু এক্স্যাক্টলি এমন হবে না যে এই প্রশ্নটা অ্যাডভার্ব টপিক থেকে আসছে, মায়েরা বাবারা তোমরা একটু উত্তর কষ্ট করে দাও না। আপনি নিশ্চয়ই এখানে ডাউন শব্দটাকে অ্যাডভার্ব বলতে হলে তারপর কিছু থাকা যাচ্ছে না। আমরা এখানে ডাউন শব্দটাকে প্রিপোজিশন বলছি কারণ তারপর নাউন, দ্য স্ট্রিট নাউন ফ্রেজ আছে, ফলে আমরা প্রিপোজিশন বলবো। আমরা জানি ডাউন যেই শব্দটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনগুলোর পরে একটা নাউন ফ্রেজ, নাউন প্রনাউন থাকলে সেটা প্রিপোজিশন হয়, না থাকলে সে অ্যাডভার্ব হয়। ফলে এখানে যেহেতু আছে ফলে প্রিপোজিশন। আর এখানে ইউ ক্যান অনলি ইমাজিন, তুমি কেবল চিন্তাই করতে পারো, এটা বোঝাচ্ছে ভাবকে কিন্তু মডিফাই করছে। ফলে আমরা এখানে এটাকে অ্যাডভার্বেই বলতে হবে এবং বলছি। তাহলে ভাই 10 উত্তর পেয়েছি ভাই, প্রিপোজিশন, তারপর নাউন ফ্রেজ আছে, 11তে অনলি শব্দটা অবশ্যই একটা অ্যাডভার্ব। নেক্সট আসি 12 and 13, খুব ভালো প্রশ্ন, পজ করে একটু ভাবেন। যত ভাববেন
আপনার পরীক্ষার হলে তত বেশি ভাবতে হবে না। আর এখন যদি কম ভাবেন তাহলে পরীক্ষার হলে দেখবেন ভাবতে হবে বেশি, এবং বেশি ভাবতে চাইলে কিন্তু আপনি উত্তরটা ভুল জায়গায় আসবেন। আসেন ভাই, নয়েজ পলিউশন ক্যান নট বি, নয়েজ পলিউশনটারে কি করা যায় না, বাক্যের অর্থ দাঁড়াচ্ছে এরকম, নয়েজ পলিউশনকে সহজে অ্যাভয়েড করা যায় না। এখন বাক্যটা পেসিভ মুডে লাগবে ভাই, নয়েজ পলিউশন কিন্তু নিজে অ্যাভয়েড করবে না, নয়েজ পলিউশন রে অ্যাভয়েড করা যায় না, পেসিভ মুড লাগবে। ফলে নয়েজ পলিউশন ক্যান নট বি অ্যাভয়েডেড লাগবে, অ্যাভয়েডেড আছে দুই জায়গায়, ফলে আপনি উত্তর বি আর ডিতে নেবেন। এখন আপনি এই সহজেই অ্যাভয়েড করা যায় না, সহজেই কথা কিন্তু অ্যাডভার্ব লাগবে আমাদের একটা, ইজিলি অ্যাভয়েডেড লাগবে, ইজি অ্যাভয়েডেড, ইজি আর অ্যাভয়েড তো হয় না ভাই। তাহলে উত্তর হচ্ছে বি, নয়েজ পলিউশন ক্যান নট বি ইজিলি অ্যাভয়েডেড, নয়েজ পলিউশনকে সহজে অ্যাভয়েড করা যায় না। দেন কোন বাক্যটা কারেক্ট? আমরা দেখছি শি অ্যান্ড হার সিস্টার, ভাই সাবজেক্ট তো প্লুরাল, ভার্ব কি প্লুরাল হয় না, এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার আকারে বসা আছে। আমরা জানি ভার্বের সাথে অ্যাসবেস থাকলে হয় কি সিঙ্গুলার, আর নাউনের সাথে অ্যাসবেস হলে হয় প্লুরাল। লাইক আমি যদি বলি আপনাকে পেন, সেটা কি সিঙ্গুলার না প্লুরাল? আপনি নিশ্চয় বলবেন প্লুরাল। কিন্তু এখানে ফাইটস শব্দটা ভার্ব আকারে বসা আছে যেহেতু, এস থাকলে এটা কিন্তু আর প্লুরাল ধরতে পারবেন না, সিঙ্গুলার ধরবেন। তার মানে হলো নাউনের সাথে অ্যাসবেস থাকলে আপনি ধরবেন এটা প্লুরাল, আর ভার্বের সাথে অ্যাসবেস থাকলে ধরবেন সিঙ্গুলার। এখানে আমাদের সাবজেক্ট আছে প্লুরাল, আপনি কেমনে এটারে প্লুরাল সিঙ্গুলার দিবেন, এটা বাদ। এভরিডে শি অ্যান্ড হার সিস্টার ফাইটস, একই তো ইস্যু ভাই। রিডিং পর অভ্যাসের কথা আমি প্রায়শই বলি ভাই, রিডিং পর অভ্যাস থাকলে এত গ্রামারের প্যান্সগোস ছাড়া আপনি উত্তর বলে ফেলবেন। এই বাক্যটা, শি ফাইটস, সে ঝগড়া করে তার বোনের সাথে প্রতিদিন, আর কোনোটা আপনার কাছে মিলবেও না। উত্তর নিশ্চয়ই আপনি সি নাম্বারটা চুজ করেছেন, প্রত্যাশা। ইয়েস, তাহলে ভাই ভারতে নয়েজ পলিউশন ক্যানট বি ইজিলি অ্যাভয়েডেড, আর শি ফাইটস উইথ হার সিস্টার এভরি ডে। অ্যান্ড দেন আসেন 14, 15। আমি যত প্রশ্ন দেখাচ্ছি ভাই একটা আমি নিজে বানায় দেই নাই, এগুলো বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এসছে। ফলে এগুলো আপনারে পরীক্ষা হলে অবশ্যই হেল্প করে, ডিরেক্টলি প্রশ্ন কমন পাইতে পারেন, আর কমন না পাইলেও আমার এই প্র্যাকটিসগুলো আপনারে এটার মতো করে আর অনেক প্রশ্ন সমাধানে খুব করে হেল্প করবে ইনশাআল্লাহ। 14-15 পজ করেন, চিন্তা করেন, খাতায় লিখেন, আমার সাথে মিলান। বাক্যে বলছে হার গ্রেডস, মানে তার রেজাল্ট হ্যাভ ইমপ্রুভ, বাড়ছে, বাট এখানে বাট আছে, আসলে বাট দ্বারা কি বোঝাচ্ছে ভাই? বাট আসলে আমরা বুঝি আগের কথার সাথে মানে একটা কন্ট্রাস্ট বোঝায়, উল্টা কথা আসতেছে। তার তার রেজাল্ট বাড়ছে, কিন্তু সবগুলো অপশনে দেখেন অল্প অল্প কথা বোঝাচ্ছে, তার মানে খুব অল্প পরিমাণ বাড়ছে। তাহলে আমরা এখানে অপশন যা আছে তার মধ্যে নিব হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভ বাট অনলি ভেরি স্লাইটলি, খুব অল্প বাড়ছে। এই ভেরি স্লাইটলি বলতে আমরা অল্প বুঝি। ওকে, দেন 14-15 আসেন। অ্যাগেইন এটাও কিন্তু আপনি মানে সহজ বাক্য রিডিং পর অভ্যাস থাকলে পারবেন, প্লাস খুব গ্রামাটিক্যাল প্যাসগোস নাই, নর্মালি আপনি বুঝবেন কমন সেন্স দিয়েই। বলছে আমি উপার্জন করেছি গত সপ্তাহে প্রায় $100। ভাই প্রায় $100, প্রায় আমি যদি এমনি লিখি আপনাদের প্রায় $100, তাহলে কথাটা কিন্তু এমনি থাকবে ইংলিশেও, তাহলে $100 একসাথে থাকবে, তার মানে $100 আছে, আর প্রায় কথাটা $100 আগে দিয়ে বসা থাকবে, তাহলে নিয়ারলি $100। আপনি উত্তর নিশ্চয়ই নাম্বার নিয়েছেন। দেখেন নিয়ারলি $100 না, তো $100 থাকবে একসাথে আগে, তাহলে $100 নিয়ারলি না, নিয়ারলি লাস্ট উইক দিলে হয় না, নিয়ারলি তো লাস্ট উইকে মডিফাই করতেছে আবার এই বাক্যে। ফলে গত সপ্তাহে আমি উপার্জন করেছিলাম প্রায় $100, সেটা আমরা উত্তর এ নাম্বারে নিয়েছি। এখানে যেহেতু ডলারের কথা আসছে আমি ছোট্ট করে বলি ভাই, ডলার ইনকাম করার সুযোগ থাকলে ডলার ইনকাম করবেন। মানে কি, জীবনে যদি সুযোগ পান বাহিরে গিয়ে নিজের লাইফটার একটু সাজানো গোছানোর, অবশ্যই চলে যাবেন। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর বা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করার পর যদি কখনো সুযোগ আসে যে কোনো উপায়ে বাহিরে যাওয়ার, বাহিরে গিয়ে একটু লাইফটারে গোছায় আসতে পারবেন। বাহিরে গেলে আমাদের লাইফটা আরও বেশি স্ট্রং হয় বাংলাদেশের চেয়েও। কেন বলছি? বাহিরে গেলে আপনার হয়তো কেউ থাকবে না, আপনি বাধ্য হয়ে পরিশ্রমী হইতে হবে। বাহিরে গেলে আপনি বাধ্য হয়ে অনেক স্কিল মানে আপনার মধ্যে নিতে হবে। দেশে হয়তো আপনার অনেক এক্সকিউজ দেওয়ার সুযোগ থাকে, বাহিরে গেলে এক্সকিউজ দেওয়ার সুযোগ থাকে না, আপনি কম্পিটিটিভ হইতেই হবে। ওকে, এটা আমাদের সবার লাইফের জন্য একটা জরুরি বিষয়। এই জন্য সুযোগ পাইলে বাহিরে যাবেন, সেখানে সেটেল হইতে চাইলে অপশন রাখতে পারেন, বাট ইনকাম করবেন বেশি করে, ফ্যামিলির ভালো সাপোর্ট দিতে পারবেন, অনেক টাকা পয়সা আইনা নিজের দেশেও কিছু করতে পারবেন, সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, ডলারের কথা আসছে, তবে বাহিরের অপশনটা কিন্তু খুব বেশি সোজা না, এবং আসলে ভালো করতে হলে আপনারে আমারে অনেক বেশি কষ্ট করেই ভালো করতে হবে। দেন 16-17 ভাই একটু পজ করেন, চিন্তা করেন।
আসেন ভাই, বাক্য পড়েন, বাক্য পড়ে অভ্যাস তৈরি করেন প্লিজ। আমি আমার স্টুডেন্টদেরকে যাদেরকে দেখি আমার এই কথাটা মানে, সহজ কথাটা বারবার যেটা বলি, বাক্য পড়ার অভ্যাস করেন প্লিজ, বুঝে বুঝে পড়ার অভ্যাস করেন প্লিজ। পরীক্ষার হলে ভাই আপনি শুধু ইংরেজি পরীক্ষা দিবেন না, আপনার হাতে আর অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয়ের পাশাপাশি আপনার মাথায় অনেক প্রেশার আছে, প্রত্যাশার মানে অনেক চাপ থাকবে। ফলে ওই দিনটাতে, ওই গিভেন দিনতে, এবং পুরো দিন তো পরীক্ষা না, ওই গিভেন ডেতে, গিভেন টাইমে খুব ভালো করার একটা ট্রাস্টেড উপায় হলো ভাই বাক্য রিডিং পড়ার অভ্যাস করেন এবং বুঝে পড়ার অভ্যাস করেন। দেখবেন আপনি আপনার অসুস্থ থাকা সত্ত্বেও, বুঝাবুঝির ইস্যু না থাকলেও আপনি রিডিং পড়ে অটোমেটিকলি আনসার করতে পারবেন। এবং আমি আমার অনেক স্টুডেন্টদেরকে পাই যারা বলে এই কথাটা যে স্যার রিডিং পড়ার অভ্যাসটা করেছি, পরীক্ষার হলে খুব বেশি চিন্তা ভাবনা করা ছাড়াই গাড়ির উত্তরটা দাগায় ফেলছি। আমার রিডিং পড়ার অভ্যাসের কারণে উত্তর কোনটা ঠিক সেদিকে আমার মন চলে যায়। আমি তো রিডিং পড়লে চারটা অপশনের দিকে একটু নিজে, চারটা অপশন আমি একটু নিজে পড়ি, কারণ আমরা লেখার আগে কিন্তু মুখে পড়ি, তাই না? অটোমেটিকলি পড়ি, আস্তে হলেও পড়ি, ওটা আমার খুব করে হেল্প করে। তাহলে আসেন, আ সিম্বল অফ এনশিয়েন্ট কম্পিটিশন, দ্য অলিম্পিক ফ্লেম বার্নস। অলিম্পিক ফ্লেমটা বার্ন করে মানে পুড়ে যায়। ভাই বার্নটারে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব নেবেন, তাই না? ফলে আপনি দেখেন ইন এ কন্টিনিউয়াস ওয়ে নাকি কন্টিনিউয়াসলি, অবশ্যই আপনি উত্তরে বি নাম্বারটা নেবেন, যদিও এ নাম্বারটাও হতে পারে, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব মোড, বাট আপনি বি নাম্বারটা নেবেন একাডেমিক ফরম্যাট। ওকে ভাই। দেন ওয়েন এ উইমেন বিকামস প্রেগনেন্ট, যখন একজন মহিলা প্রেগনেন্ট হন, বাকি অর্থ দিকে তাকালে আপনি বুঝবেন পরে পরে কথা লাগবে। আমরা আগেও একটা প্রশ্ন সমাধান করে এসেছিলাম, যখন একজন মহিলা প্রেগনেন্ট হন দেরিতে, ইন লাইফ জীবনে, শি এনকাউন্টার্স তিনি মুখোমুখি হন এডিশনাল রিস্ক ইন ডেলিভারিং হেলদি বেবি, মানে সুস্থ বাচ্চা প্রসবের ক্ষেত্রে। তাহলে লেট, দেরি কথাটা লাগবে। জীবনে যদি কেউ দেরিতে প্রেগনেন্ট হয় মহিলাদের মধ্যে, তাহলে তিনি মানে সুস্থ বাচ্চা প্রসবে অনেক সমস্যার মুখোমুখি হবেন, এটা বোঝাচ্ছে। এটা মেডিকেল সায়েন্সের একটা কথা নিশ্চয়ই। দেন আসেন, আমরা 16 নম্বর উত্তর পেয়ে গেছি কি ভাই? কন্টিনিউয়াসলি। ফ্লেম বার্নস কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য গেমস। And then when a woman becomes pregnant late in life, she encounters additional risk in delivering healthy baby. বাক্য রিডিং করেন। এনকাউন্টার খুব ভালো একটা শব্দ, আমরা যেটাকে ফেস, কনফ্রন্ট অর্থে ব্যবহার করতে পারি। 18-19 আপনি আবার একটু পজ করেন, চিন্তা করেন, এবং খুব সহজ ভাই, এটা আপনার গ্রামার বলতে হবে না আপনাকে। আপনি নিশ্চয় জানেন জাস্ট শব্দটা দেখলে আমরা বাক্যটাকে পাস্ট পারফেক্টে নিয়ে ফেলি, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট তো এটা না, পাস্ট পারফেক্ট এটা না, বাকি দুটো আছে। কারণ আমরা এটাও জানি জাস্ট একটা অ্যাডভার্ব যেটা কিনা কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের আগে বসে। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বের আগে বসছে না, অবজেক্টের আগে বসে গেছে। ফলে উত্তরে আপনি নিশ্চয়ই ডি নাম্বার নিয়েছেন জানি। আই হ্যাভ জাস্ট ড্রন আ পিকচার, ডু ইউ লাইক ইট? আমি এই মাত্র ছবিটা আঁকছি, ভালো লাগছে আপনার? দেন মাই ফ্রেন্ডস ড্যাশ, মাই ফ্রেন্ডস কিন্তু ভাই প্লুরাল, তার মানে সাবজেক্টটা প্লুরাল, যেহেতু ভার্ব নিশ্চয়ই হ্যাজ হইতে পারে না, নিছেন আপনি। এখন আপনি কখনো মাই ফ্রেন্ডস নেভার সিন লিখতে পারবেন? একটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে গেলে আগে আমরা একটা অক্সিলারি ভার্ব লিখি, অ্যাক্টিভ সেন্টেন্সে একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড রাখি, প্যাসিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ বিন, হ্যাজ বিন, শেল বিন, উইল বি, আর অনেকগুলো রাখতে হয়। তাহলে এটা আপনি নিশ্চয়ই সি নাম্বার পড়তে পারবেন না। তাহলে মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন নাকি মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার স? ভাই হ্যাভের পর কি আবার স হয় নাকি? উত্তরে আপনি নিশ্চিত নিয়েছেন, মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন দ্য পিরামিডস, আমার বন্ধুরা কখনোই পিরামিড দেখে নাই। তাহলে 18তে ভাই আই হ্যাভ জাস্ট ড্রন আ পিকচার, ডু ইউ লাইক ইট? মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন দ্য পিরামিডস। অ্যান্ড দেন 20-21 প্লিজ রিং করেন, পজ করেন। হি ড্যাশ লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর অর্থ কি? অধীর আগ্রহ অপেক্ষা করা, মানে কোনো কিছুর ব্যাপারে আমার খুব আগ্রহ আছে এমনটা বোঝাচ্ছি। আমরা নর্মালি এটা দিয়ে অনেক প্রশ্ন পাই, অবশ্যই পাবেন আপনি কোথাও না কোথাও, প্রতি বছর এই পয়েন্টটা ধরে প্রশ্ন আসে। লুক ফরওয়ার্ডের পর একটা ভার্ব আসলে আইএনজি হয়, এটাই আমরা মোস্টলি পাই। তবে খেয়াল রাখেন, লুক ফরওয়ার্ডের পরে ভার্ব আসলে আইএনজি হয়, ভার্ব না আসলে পরে মানে আইএনজি বাইরে দিন না যে কোনো শব্দের সাথে। আপনি বলবেন না যে লুক ফরওয়ার্ড টু ডাইং, বলেন না, সাবধান। ওকে ভাই, তাহলে আপনি উত্তর এখানে বলছেন হি ইগারলি, মানে সে আগ্রহের সহিত খুব করে অপেক্ষা করছে, টু দ্য নিউ ভেঞ্চার, মানে নতুন উদ্যোগের জন্য সে অপেক্ষা করছে। তাহলে আমাদের এখানে একটা অ্যাডভার্ব লাগবে, ইগারলি শব্দটা লুক ভার্বটার মডিফাই করছে। ওকে, দেন এবং এখানে লুক ভার্বটা আলাদা না, কিন্তু এটা একটা এক্সপ্রেশন, একসাথে লুক ফরওয়ার্ড টু একসাথে। তারপর উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব অ্যাডভার্ব, এটা ডেন্টাল আসার প্রশ্ন, মানে চারটা অপশনের মধ্যে কোথায় দুটো অপশন, প্রথম অপশনটা ভার্ব, সেকেন্ড অপশনটা অ্যাডভার্ব। আমরা উত্তর নিশ্চয়ই সি নাম্বারটাই নিব। দেখেন সব জায়গায় হোল্ড, হিয়ার, নো, মেক ভার্ব আছে, সেকেন্ড অপশনটা অ্যাডভার্ব লাগবে। অল শব্দটা ভাই প্রনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, সেই শব্দটা অবশ্যই ভার্ব, এবং আপ শব্দটা প্রিপোজিশন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। আমার কথা বুঝেন না এই কথাটা?
তাহলে আপনি নিশ্চয়ই পার্টস অফ স্পিচ নিয়ে ঘাটতি আছে। আপনি পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড এজ পার্টস অফ স্পিচ সব বুঝলে আমাদের কথা নিশ্চিত বুঝতে পেরেছেন। এবং উত্তরে আমরা অবশ্যই সি নাম্বার দিয়েছি। দেখেন নো শব্দের ভার্ব আর হাউ শব্দ দিয়ে কিন্তু আমরা একটা অ্যাডভার্ব বের করি, তাই না? তার মানে হাউ অর্থ কি জানো? কিভাবে। আমরা পড়েছিলাম অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করি, ফলে এই কিভাবে শব্দটা কিন্তু এখানে আছে। ফলে উত্তর আমরা যা পাচ্ছি অপশনগুলোর মাঝে সি নাম্বারটাকেই সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে, এবং উত্তর সি দিচ্ছেন আপনি। ওকে ভাই, 20 আমরা উত্তর পেয়েছি। হি ইগারলি লুক ফরওয়ার্ড টু দ্য নিউ ভেঞ্চার, আর ভার্ব অ্যাডভার্ব আছে নো এবং হাউ এ। দেন 22-23 করেন প্লিজ। কুইক পজ করেন, চিন্তা করেন। পরীক্ষার হলের আগে আপনি যত বেশি ভাববেন, পরীক্ষার হলে আপনার তত কম ভাবতে হবে। উল্টাটা ঘটবে, যদি আপনি বাসা যখন পড়ছেন তখন কম ভাবতেছেন, তাহলে পরীক্ষার হলে বেশি ভাবতে হবে, এবং সেই বেশি ভাবনা আপনারে ভুল আনসারের দিকে নিশ্চয়ই ড্রাইভ করবে। মাই মাদার অলওয়েজ ড্রেসেস, আমার মা সবসময় ড্রেস করে, মানে পরিধান করে। ড্রেস শব্দ কিন্তু এখানে ভার ভাই, হ্যাঁ, ড্রেস শব্দ নাউন হতে পারে, এখানে কিন্তু ভার, যে ড্রেস এস আছে দেখছেন, ড্রেসেস, খুব ভালো করে, তাহলে বিউটিফুলি একটা অ্যাডভার্ব লাগবে, ভার্বের মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব লাগবে। আর 23-24 আপনি প্যাটার্নটা বুঝতে পেরেছেন। নাসমার কথা বলেছিলাম না আমরা, ইনভার্সন বাক্যে শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব পাই, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সট্রা কথাবার্তা, এডিশনাল কথাবার্তা। কারণ বাক্যের শুরুতে আমরা কি পেয়েছি ভাই? নেভার, মানে নেগেটিভ অ্যাডভার্ব পেয়েছি। তারপর অক্সিলারি লাগবে ভাই। দেখেন 4টা অপশনের মধ্যে কেবলমাত্র বি নাম্বারে অক্সিলারি আছে, বাকি সবাই সাবজেক্ট 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 বাদ। ফলে উত্তর হলো বি নাম্বার। নেভার উইল আই ডু ইট অ্যাগেন, আমি কখনো এটা আবার করবো না। রেয়ারলি, সেম ইস্যু, নাসমা দিয়ে খেলেন। রেয়ারলি পরে সাবজেক্ট লাগবে না অক্সিলারি? অবশ্যই অক্সিলারি লাগবে। দেখেন ভাই অক্সিলারি আছে কেবল এক নম্বরে, একটাতেই, বি। রেয়ারলি উইল ইউ সি এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাউএডেজ, মানে আজকাল তুমি খুব কম মানুষের দেখবা এই টাইপরাইটার ইউজ করে। ওকে ভাই, মাই মাদার অলওয়েজ ড্রেসেস বিউটিফুলি, নেভার উইল আই ডু ইট অ্যাগেন, রেয়ারলি উইল ইউ সি এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাউএডেজ। এন্ড দেন আসেন অ্যাগেন 25, 26, 27, তিনটাই একই মুডের প্রশ্ন, মানে ইনভার্সন থেকে আসা প্রশ্ন। আপনি একটু পজ করেন প্লিজ, একটু ভাবেন। যত বেশি ভাববেন ইনশাআল্লাহ পরীক্ষার হলে বা আপনি যখন এটা ব্যবহার করতে চাইবেন প্র্যাকটিক্যাল মাঠে আপনি তত ভালো পারবেন। আসেন হার্ডলি দিয়ে আমরা সেই নাসমারে আপনি বারে বারে এখানে পাচ্ছেন, তাই না ভাই? তাহলে নাসমা পাইছেন, অক্সিলারি খোঁজেন। অক্সিলারি আছে কেবল 2 জায়গায়, তার মানে আপনি 2টা অপশন কেটে দিতে পারছেন। আপনার যখন মাথা ব্যথা থাকলেও আপনি কমপক্ষে 50% অপশন কাইটা দিচ্ছেন, বাকি 50% আপনার হাতে আছে। দেখেন এবার বাকি অর্থ দিয়ে বুঝতে হবে এখানে 25 নাম্বারটা। আপনি হ্যাড হি নাকি ডিড হি দিবেন ভাই? এরপরের ভার্বটার দিকে তাকান, এন্টার্ড আছে, তাহলে এন্টার্ড যদি ভার্ব হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, আপনি তো ডিড হি এন্টার্ড লিখতে পারেন না। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে বাক্যটা, তাহলে আপনি ডিড হি এন্টার লিখবেন। ফলে আপনি বুঝে গেছেন এখানে হ্যাড হি এন্টার্ড এই উত্তর হতেই হবে। তাহলে হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস, এবং এই বাক্যটা কত গুরুত্বপূর্ণ ভাই, অনেকবার পরীক্ষার প্রশ্ন আসে, অসংখ্যবার আসছে। এটা আমরা আলাদা করেও পড়ি যে হার্ডলি হ্যাড, এই হার্ডলি হ্যাডের পরে আমরা মানে হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে আমরা পাস্ট পারফেক্ট লিখি, তারপর মাঝে ওয়েন দিয়ে আবার পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি। অনেক পরীক্ষার প্রশ্ন আসছে, এই বাক্যটা রিডিং পড়েন। তাহলে হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস ওয়েন হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড ফরগেটেন হিজ ওয়ালেট, মানে সে মানে অফিসে প্রবেশ করার পরেই কেবল বুঝতে পারছে যে তার মোবাইল সে হারায় ফেলছে। মোবাইল তো না, ওয়ালেট, মানি ব্যাগ। দেন এগেইন নেভার দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি খুঁজি আমরা, সাবজেক্ট আছে বাদ, অক্সিলারি খুঁজছি। হ্যাজ হি ডান, অবশ্যই এটাই কারেক্ট। হ্যাজ হি ডান দুইবার লেখা আছে ভাই, হ্যাজ হি ডান। হ্যাজ হি কমিটেড, এটাও উত্তর হতে পারে। তাহলে দেখেন বি সি ডি 3টা উত্তর হতে পারে। এখন হ্যাজ হি ডান এটা ডাবল লেখা আছে, আপনি ধরেন আমার পক্ষ থেকে এটা ভুল, ধরেন এটা বাদ, আপনি এই দুটো নিয়ে চিন্তা করেন কি লিখবেন। খুব ভালো প্রশ্ন এটাও ভাই। এখানে ইস্যুটা হলো কলোকেশনের কথা আপনাদেরকে আগে বলেছিলাম কিনা। কলোকেশন মানে হলো কিছু শব্দ, 2-3টা শব্দ একসাথে চলে ওরা। যেমন বন্ধু তৈরি করা ইংলিশ কি? ক্রিয়েট নিউ ফ্রেন্ডস না, কিন্তু মেক নিউ ফ্রেন্ডস। তারপরে আমরা কি বলি? ভুল করা ইংলিশ কি ভাই? ভুল করা ইংলিশ হলো এখানে কি বললাম? প্রাপ্ত করা। হ্যাঁ, ভুল করা ইংলিশ হলো রং না মিস্টেক্স, মেক মিস্টেক্স। ক্রিয়েট মিস্টেক্স বলবেন না আপনি। সেম পাপ করা ইংলিশ কি? আপনি ডু ক্রাইম বলবেন না ভাই, আপনি কি বলবেন? কমিট ক্রাইম। এটাই বলছি, এই যে কমিট আর ক্রাইম একসাথে যায়। মেক মিস্টেক্স, তারপরে মেক ফ্রেন্ডস, এটাতে কোলাকুশন বলি আমরা। তাহলে উত্তর আপনি ডি নাম্বার নেবেন ভাই, এই কারণেই। যদিও আমাদের বাকি এই বি নাম্বারও কারেক্ট, আর বিএসসি যদিও কাছাকাছি, এখানে আমার কোনো একটা ভুল আছে। আপনি ধরেন এক জায়গায় উল্টা করে দেন, এখানে আগে হি লিখে দেন মনে মনে, তাহলে উত্তর পাচ্ছি আমরা ডি নাম্বার ভাই। তাহলে নেভার হ্যাজ হি কমিটেড সাচ আ হেইনাস ক্রাইম। হেইনাস মানে হলো খুব জঘন্য,
মানে সে কখনোই এত খারাপ কাজ করে নাই। সেম আপনি 27 নম্বর প্রশ্নে আসলে দেখবেন সব জায়গায় কিন্তু নেভার শব্দটা দেখা যাচ্ছে, তার মানে নেভার শুরুতেই থাকবে, আপনি কাজে দেন। এবং নেভারের পরে নেভার এগেইন আছে, নেভার এগেইন একসাথে, হ্যাঁ, নেভার এগেইন নেগেটিভ অ্যাডভার্ব, তারপর অক্সিলারি লাগবে। অক্সিলারি আছে কোথায়? এই নাম্বারে, বি নাম্বারে কিন্তু নাই। নেভার এগেইন পর দে আছে, ফলে আপনি উত্তর নিচ্ছেন এ। নেভার এগেইন উইল দে স্টে ইন দ্যাট হোটেল, এই হোটেল তারা কখনোই আর থাকবে না, আবার কখনোই থাকবে না। তাহলে 25-এ হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস ওয়েন হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট, নেভার হ্যাজ হি কমিটেড সাচ আ হেইনাস ক্রাইম, এবং নেভার অ্যাগেইন উইল দে স্টে ইন দ্যাট হোটেল। দেন আসেন ভাই 28, 29, একটু পজ করেন, চিন্তা করেন। সেম আপনি নাসমারে নিয়ে কত কাজ করতে পারবেন, কত প্রশ্ন আসছে ভাই নাসমা দিয়ে, মানে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে, ইনভার্সন। রেয়ালির পর আপনি কি নেবেন? বাক্য বুঝে পড়ার অভ্যাস করেন প্লিজ। এই আমি গ্রামারের রুল পড়বো, বাট গ্রামারের রুল ছাড়াও বাক্য বোঝার একটা জরুরিয়তা আছে। অনেক সময় আমি পরীক্ষায় আপনাদেরকে মানে দেখিয়েছি সম্ভবত, বা আপনি নিজেও পাবেন যে গ্রামাটিক্যালি সাইডটা উত্তর কারেক্ট, কিন্তু আপনি অর্থের দিকে অ্যাটেনশন দিলে দেখবেন একটাই কারেক্ট হয়। ফলে একটু অর্থের দিকে অ্যাটেনশন দিয়েন প্লিজ। রেয়ারলি আপনি তারপর কি লাগবেন? সাবজেক্ট নেবেন না, কি নেবেন? সাবজেক্ট না অক্সিলারি? অবশ্যই অক্সিলারি নেবেন ভাই। দেখেন ডাইরেক্ট সাবজেক্ট চলে আসছে, বাদ দিয়ে দেন, রইল সি আর ডি। এবার চিন্তা করেন, আর স্পটেড টার্টলস নাকি হ্যাভ স্পটেড টার্টলস? এখানে একটা জিনিস আমাদের মাথায় ঘুরে, স্পটটা কি ভার্ব নাকি নাউন? স্পটেড, তাই না? আই হ্যাভ স্পটেড দ্যাট প্রবলেমস, অথবা আই হ্যাভ স্পটেড দ্যাট পারসন, এরকম একটা বিষয় আসে। স্পট অর্থ কিন্তু মানে চিহ্নিত করা অর্থে আসে, বাট এখানে স্পটেড শব্দটা ভাই এই টার্টলসরে বোঝাচ্ছে, একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে আর স্পটেড টার্টলস সিন ফার ফ্রম ওয়াটার নাকি হ্যাভ স্পটেড টার্টলস সিন ফার ফ্রম ওয়াটার? আপনি বুঝছেন ভাই, যেহেতু সিন আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এখানে আর দিয়ে লিখবেন নাকি হ্যাভ দিয়ে লিখবেন? এখানে জোস কথা আছে। আর দিয়ে লেখার পর সিন হতে পারে, হ্যাভ দিয়ে লিখলেও সিন হতে পারে। কেমনে? হ্যাভ দিয়ে যদি আপনি সিন লিখেন না, এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, আর দিয়ে লিখে সিন লিখেন তাহলে প্যাসিভ সেন্টেন্সে আছে। আমরা জানি একটা ভার্বের পাস্ট পার্টিসিপল হতে গেলে অবশ্যই তার আগে একটা অক্সিলারি থাকবে। অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্যাসিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, তাই না? এগুলো থাকবে। তাহলে আপনি এখানে অর্থের দিকে অ্যাটেনশন দিন। দেখেন আপনি উত্তর অবশ্যই ডি নাম্বার নিতে পারবেন না ভাই, উত্তরে সি নাম্বার নেবেন। কেন? অর্থ অ্যাটেনশন দেন। বলছে রেয়ারলি আর স্পটেড টার্টল সিন ফার ফ্রম ওয়াটার, মানে ওয়াটার থেকে দেখা যায় এই স্পটেড টার্টলটা খুব কম, মানে স্পটেড টার্টলসকে পানি থেকে দেখাই যায় না, এটা বোঝাচ্ছে। তার মানে বাক্যটা কি? ইনভার্সন। এবং এই দেখা যাওয়ার বিষয়টা কি, স্পট টার্টল কি নিজে দেখে না তারে দেখা যায়? দেখা যায় ভাই, প্যাসিভ মুডটা লাগবে, প্লিজ অ্যাটেনশন দেন। এই জন্য আপনারা ডি নাম্বারটা নিব না। উত্তর কি তাহলে? রেয়ারলি আর স্পটেড টার্টল সিন ফার ফ্রম ওয়াটার। খুব জোস প্রশ্ন এটা। দেন নেভার বিফোর আছে, নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি খোঁজেন, অক্সিলারি আছে এক জায়গায়, খেলা শেষ। ওকে ভাই, 28 নম্বরটা নিশ্চয়ই বুঝছেন ভাই। অনেক প্যাঁচগোজ আছে এবং এমন প্যাঁচগোজ দিয়ে ওনারা প্রশ্ন কিন্তু করেন, দেখেন খুব ভালো করে বুঝছেন প্রত্যাশা করি। আবার একটু বলে ফেলি ছোট্ট করে, র্যালির পর আপনি অক্সিলারি খুঁজবেন, অক্সিলারি আছে সিআরডিতে। এখন স্পটেড শব্দটা অবশ্যই কি একটা অ্যাডজেক্টিভ টার্টল শব্দের জন্য, ফলে আমরা ধরলাম। এখন এখানে যে সিন শব্দটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কেমনে বসছে? সিন শব্দটা বসছে, তার মানে হ্যাভও হইতে পারে, আরও হইতে পারে। এবার আপনার অ্যাটেনশন দিতে অর্থের দিকে। এই স্পটেড টার্টলটা খুব কম দেখা যায় ওয়াটার থেকে, এটা কে বুঝে? মানে স্পটেড টার্টল কি নিজে দেখে নাকি তারে দেখা যায়? প্যাসিভ মুড লাগবে, ফলে আপনি নেন নাই, জানি উত্তর সি। আর 29 তো নিশ্চয়ই বুঝেছেন ভাই। 28 নম্বর প্রশ্নের মতো অনেক প্রশ্ন আপনি পাবেন, এবং এইগুলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, এগুলো যারা পারবে তারা চান্স মানে না পেয়ে যাবে না ইনশাআল্লাহ। আসেন 30 খুব সহজ, অবশ্যই পারবেন। সেম কথা নাসমা দিয়ে আসছে, নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি খোঁজেন, অক্সিলারি আছে এক জায়গায়, কেবল শেষ। উত্তর এটাই। নট অনলি আর ওয়েলস অ্যামং দ্য লার্জেস্ট অ্যানিমালস দ্যাট এভার লিভড, বাট দে অলসো অ্যামং দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। ওকে ভাই, দেন আসেন 31-32, দেখেন বিশেষ পরীক্ষা আসছে 31 নম্বর প্রশ্ন। কেমনে আসে? নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস মিন্স, বাক্যের অর্থ বলছে। এতক্ষণ ধরে কিন্তু এটাই বুঝাইছি আপনারে। পজ করেন প্লিজ, পজ করেন ভাই বোন, এবং চিন্তা করেন, ইনশাল্লাহ সহজ হবে আপনার গিভেন ডেতে। আসেন নট ওয়ান্স, আমরা দেখতে পাচ্ছি বাক্যটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে।
আওয়ার নেইবার ইনভাইটেড আজ ইনটু হিজ হাউস, আমাদের প্রতিবেশী মানে তার বাড়িতে আমাদেরকে দাওয়াত দেয় না, এটা বোঝাচ্ছে। তাহলে আপনি কি লিখবেন যে নট ওয়ান্স নেগেটিভ অর্থ দিচ্ছে, কিন্তু আমাদের প্রতিবেশী আমাদেরকে তার বাড়িতে দাওয়াত দেয়ই না। আপনি উত্তরে নিশ্চয়ই বি নাম্বার নিয়েছেন। আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আজ ইনটু হিজ হাউস। এন্ড দেন নট আনটিল দিয়ে শুরু হয়েছে, নেগেটিভ অ্যাডভার্ব বুঝতে পারছেন। তারপর আমি সাবজেক্ট খুঁজবো না, অক্সিলারি, অবশ্যই অক্সিলারি, বাদ হলো বিসি। ডিড দ্য ফার্স্ট, এই যে ডিড এর পর কি লাগবে, সাবজেক্ট লাগবে ভাই। এই যে ডিড এর পর সাবজেক্ট আছে, ফার্স্ট প্রিমিটিভ ম্যানার্স, এই সাইডটা শব্দ মিললে কিন্তু 5টা শব্দ মিললে আমাদের সাইডটা না 5টা, এক দুই সাইডটা মিলে আমাদের সাবজেক্ট, ফলে আপনি উত্তর নেবেন বি। ইয়েস, নট আনটিল দ্য ট্রিজিক পিরিয়ড ডিড দ্য ফার্স্ট প্রিমিটিভ ম্যামালস ডেভেলপ। ওকে ভাই, তাহলে 31 উত্তর হচ্ছে আমাদের আওয়ার নেইবারস হ্যাভ নেভার। আর এখানে উত্তর পেয়েছি নট আনটিল এর পর অক্সিলারি লাগবে, পেয়েছি 2 জায়গায়, তারপর সাবজেক্ট লাগবে, আছে কেবল বি নম্বরে, উত্তর বি। নেক্সট 33, 4 সেম টাইপ ভাই। দেখেন অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তারপরে আগে একটা সাবজেক্ট লাগবে, সিঙ্গল সাবজেক্ট লাগবে, এমনটা বুঝছেন, কিন্তু সাবজেক্ট পরে আছে। দেখেন মিস্টার ফক্স পরে আছে, বুঝে নিয়েন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, কিন্তু বাক্যে শুধু একটা শব্দের পরে একটা অক্সিলারি তারপর সাবজেক্ট চলে আসছে, অবশ্যই এটা ইনভার্সন। তার মানে আপনি একটা নেগেটিভ অ্যাডভার্ব খোঁজেন, কোনটা নিতে পারেন? উত্তরে আপনি নিশ্চয়ই ডি নাম্বার নেবেন। অনলি উইথ হার্ডওয়ার্ক, কেবলমাত্র হার্ডওয়ার্ক দিয়েই উইল মিস্টার ফক্স বি এবল টু রিগেইন কন্ট্রোল ওভার কোম্পানি, কোম্পানির উপর সে কি করতে পারবে, তার যে কর্তৃত্ব সে রিগেইন করতে পারবে, পুনরুদ্ধার করতে পারবে। সেম এখানেও দেখেন অক্সিলারি শুরু করছে, প্রশ্নবোধক চিহ্ন নাই, দেখেন সাবজেক্ট চলে এসেছে, তার মানে অবশ্যই ইনভার্সন। আপনি এখানে যা আছে তা দিয়ে পাবেন ডি নাম্বারটা। অনলি আফটার এন্টারিং দ্য স্টোর ডিড আর্থার রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, এই প্রশ্ন অনেকবার আসছে, অনেকভাবে আসছে। 33, 34, তাহলে আমরা উত্তর পেয়েছি অনলি উইথ হার্ডওয়ার্ক এবং অনলি আফটার এন্টারিং দ্য স্টোর। দেন 35, 36, দেখেন ভাই কত প্রশ্ন পরীক্ষায় আসছে, এগুলো সব পজ করেন, একটু মাথা খাটান প্লিজ। নট আনটিল দিয়ে শুরু করছেন, তারপর অক্সিলারি খোঁজেন, সাবজেক্ট না, অক্সিলারি আছে এক জায়গায়, ডাজ ইট অ্যাগেইন। নট আনটিল দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি খোঁজেন, অক্সিলারি আছে কয় জায়গায়, এক জায়গায়, উত্তর এটাই শেষ। ওকে ভাই, দেখেন আমরা 35 উত্তর পেয়েছি বি নাম্বার, 36 অ্যাগেইন বি নাম্বার। 37 করেন, 38, 39, 40, 4টা একসাথে আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, সহজ যদিও, সবাই পারবেন, পারা উচিত। ইয়েস, আপনি 36-এ 37 লিখেছেন, কোনটা নাউন না? দেখেন ভাই, ফ্রেন্ডলিনেস নাউন, লাইভলিহুড নাউন, রেসপন্সিবিলিটি নাউন। আমরা জানি যে ইটি, হুড, নেস হলে নাউন হয়। সফটলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় হয় সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। এটা মেডিকেলে আসছে। এরপরে দেখেন মেডিকেলে প্রশ্ন রিপিট হয় কেমনি, যে এটা শুধু মেডিকেলে না ভাই, সব জায়গায় প্রশ্ন রিপিট হয়, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। এই জন্য আপনারা বলি বুঝে বুঝে পড়েন, অর্থ বুঝে পড়েন এবং বারে বারে পড়েন, রিডিং এর অভ্যাসটা রাখেন। পরীক্ষার হলে দেখবেন আপনি প্রশ্ন আসছে, আপনি বুঝবেন না কোথায় থেকে আসছে, বাট আপনি দেখেন পারেন। কেমনে পারেন? ওই যে আপনি বুঝে বুঝে পড়ছেন, বারে বারে পড়ছেন, একটু রিডিং পড়ছেন। আপনার ওই সব কিছুর মাথার দিকে মাথায় আনতে হবে গিভেন ডেতে, গিভেন টাইমে, বিষয়টা এরকম না। কোনটা নাউন না, সেম প্রশ্ন। তাহলে দেখেন লনলিনেস নাউন, দেখেন ফ্রেন্ডলিনেসের মতো মিল করে দিছে ওনারা, ওই যে লাইভলিহুডের মতো মিল করে চাইল্ডহুড আসছে। রেসপন্সিবিলিটি দেখেন পিউরিটি সেম প্যাটার্নে আসছে। এখানে উত্তর পাইছি সফটলি, এখানে আসছে ফেয়ারলি, সেম। দেখেন ফেয়ার অ্যাডজেক্টিভ অ্যালয়, ফলে উত্তর নিশ্চয়ই আপনি অ্যাগেইন ডি নাম্বার দিবেন। দেন দ্য টিচার রিপিটেড হারসেলফ টোয়াইস, এটা মেডিকেলের প্রশ্ন, আমরা আগেও দেখেছিলাম, রাজশাহীতে এসেছিল। টোয়াইস কতবার রিপিট করছে? 2 বার, অবশ্যই অ্যাডভার্ব। কোন শব্দটাকে আমরা অ্যাডভার্ব আকারে ব্যবহার করি না? দেখেন তো, ফ্রেন্ডলি অবশ্যই অ্যাডজেক্টিভ, উত্তর এটাই। ট্রেডিশনাল থেকে ট্রেডিশনালি, সিমিলার থেকে সিমিলারলি, অবভিয়াস থেকে অবভিয়াসলি, এই তিনটাই অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্ব না কোনটা, ফলে ফ্রেন্ডলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, নাউনের সাথে অ্যালয় হলে সেটা অ্যাডজেক্টিভ। এখানকার 4টা আমি নিশ্চিত সবারই হয়েছে। দেন 41 করেন, ডিউর সি রিডে আসা একটা প্রশ্ন, আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ ভাই দেখেন, হি ইজ ওয়ার্কিং হার্ডলি তো হয় না ভাই, বাক্যের অর্থ বলছে সে প্রথম হইতে চায়। প্রথম হইতে চাইলে কি কদাচিৎ পড়াশোনা করলে হবে? হার্ডলি তো নেগেটিভ ওয়ার্ড, ফলে এটা বাদ দিচ্ছেন। তারপর টুর পর আপনি ভারতের সাথে আইনজি লিখেন? নিশ্চয়ই লিখেন না। সেম কথা এখানে, হার্ডলি লিখতে পারেন না, আইনজি লিখতে পারেন না, উত্তর নিশ্চয়ই এটা। হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট, প্রথম হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করছে, উত্তর অবশ্যই সি। অ্যান্ড দেন আসেন 42 and 3, আমরা সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা নিয়ে ডিটেইল পড়াশোনা করেছিলাম। নিয়ার শব্দটা কি এখানে? অবশ্যই নাউন, যেহেতু রিলেশন নাউন,
রিলেশন নাউনটারে মডিফাই করছে বিধায় নিয়ার, ফলে নিয়ারটার আমরা বলবো অ্যাডজেক্টিভ। এই সেম নিয়ার আবার অ্যাডভার্ব হইতে পারে। দেখেন স্কুল ইজ নিয়ার, স্কুলটা কোথায়, স্কুলটা কাছাকাছি, ফলে অ্যাডভার্ব। আমি জানি আপনি খুব সহজেই আনসার করতে পেরেছেন। দেখেন সেম ওয়ার্ড, এক জায়গায় অ্যাডজেক্টিভ আর জায়গায় অ্যাডভার্ব, বাক্যের পজিশন চেঞ্জ হওয়ার কারণে। ওকে ভাই, দেন 44, 5, 6 নিয়ে একটু প্ল্যান করেন, ভাবেন। 44টা আপনাদের জন্য একটু নতুন প্যাটার্ন। এটা কোন একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসছে। এখানে একটা এক্সপ্রেশন লাগবে, বাক্যের অর্থ বুঝতে হবে। বাকিগুলো আপনি সহজে পারবেন জানি। আসেন আমার সাথে মিলান। দ্য ড্যাশ গালফ স্ট্রিম ইজ ওয়ার্মার, গালফ স্ট্রিম ওয়ার্মার দেন দ্য ওশান ওয়াটার সারাউন্ডিং ইট। তাহলে এই ওশান ওয়াটার চেয়েও গালফ স্ট্রিম বেশি ওয়ার্মার। সাধারণত কথাটা লাগবে, এই যে অ্যাজ এ হুল কথার অর্থ সাধারণত। হুলি, হুল, এ হুল এজ নামে কোনো এক্সপ্রেশন নাই ইংলিশে, অ্যাজ এ হুল। দেখেন আপনি বাক্যের অর্থ না পারলেও যদি রিডিং পর অভ্যাস থাকে অটোমেটিকলি আপনি পারবেন। অ্যাজ এ হুল কথাটা আপনি কিন্তু ইংলিশ রিডিং পর অভ্যাস থাকলে কোথাও না কোথাও পাবেন। তাহলে অ্যাজ এ হুল সাধারণত গালফ স্ট্রিম ওয়ার্মার হয় ওশান ওয়াটারের চেয়ে। হুমলি শব্দটা মেডিকেলে দুইবার আসছিল। একবার আসছে হুম শব্দের অ্যাজেটিভ কি, হুমলি। আবার আসছে হুমলি কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই আপনি অ্যাজেটিভ নিয়েছেন, নাউনের সাথে অ্যালয় হলে অ্যাজেটিভ। হুমলি মানে সাদামাটা ঘরোয়া। এখানে মেডিকেলে এই প্রশ্নটা এসেছিল মূলত অন্য একটা প্যাটার্নে, যে বাই ডিন্ট অফ কোন কি, আমরা নিশ্চয়ই প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছি। প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন দিয়ে শেষ হলে অবশ্যই সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং সেটা আমাদের প্রশ্নের এখানকার কাজ না। এখানে বলছে অনলি কোন পার্টস অফ স্পিচ, অনলি শব্দটা ক্রাইটেরিয়ন নাউনটারে মডিফাই করছে, ফলে অবশ্যই এটা আমরা কি বলবো, অ্যাজেটিভ বলবো। ইয়েস। দেন আমরা যদি সামনে যাই, ইয়েস 47 করেন ভাই। এখানে খুব বেশি গ্রামারের প্যাঁচগোছ নাই। রিডিং পর অভ্যাস থাকলে একটু বেসিক পয়েন্ট অফ ভিউ খোলা মাথায় চিন্তা করেন, যখন পড়েন একটু মানে ফ্রি মাইন্ডে পড়াশোনা করেন। কি বলতে পারি, ফ্রি মাইন্ড বলতে চাইছি আসলে চাপ ছাড়া পড়েন, দেখবেন এটা আপনার জন্য কত সহজ। আমরা তো আসলে আনফর্চুনেটলি চাপ নিয়ে পড়ি। চাপ নিয়ে পড়লে ভাই পড়াশোনাগুলো খুব কঠিন মনে হয়, সহজ জিনিস কঠিন মনে হয়। চাপ ছাড়া পড়লে দেখবেন অনেক কঠিন জিনিস আমরা সহজে মানে হজম করতে পারি ভাই। এখানে উত্তর কি হবে ভাই, আসেন। কারেক্ট বাক্য কোনটা, দে হার্ডলি স্পিকিং ইংলিশ। ভাই স্পিকিং ভার্বের সাথে আইএনজি কি এমনি হয়, আগে একটা অক্সিলারি লাগে না, নাই। দে হার্ডলি টক ইংলিশ, ভাই কথা বলতে আমরা টক ইংলিশ বলি না, স্পিক ইংলিশ বলি। আবার দে ক্যান নট কখনো ইংলিশে এমনি লেখে না ভাই, আইদার আপনি লিখতে হয় ক্যান নট যদি বিস্তারিত লেখেন, আর যদি ভেঙে মানে শর্ট ফর্মে লিখেন তাহলে কান্ট লিখবেন। তাহলে আপনি এটা ভুল এটা ভুল এটা ভুল, তাহলে আছে একটা দে ক্যান হার্ডলি স্পিক ইংলিশ, তারা খুব কম ইংলিশে কথা বলতে পারে। নাইট ডানলপ কন্ডাক্টেড হিজ ফেমাস ফটোগ্রাফি এক্সপেরিমেন্ট ড্যাশ এগো, প্রায় 60 বছর আগে। প্রায় কথার ইংলিশ কি ভাই, নিয়ারিং, নিয়ার্স থাকে নিয়ারলি ভাই, প্রায় নিয়ারলির জায়গায় আমরা বলি অ্যাবাউট 60 years ago, অ্যারাউন্ড 60 years ago, রাফলি 60 years ago, এখানে নিয়ারলি পেলাম, আবার অ্যাপ্রক্সিমেটলি 60 years ago। তাহলে এখানে প্রায় অর্থে আমরা কিন্তু নিয়ারলি ছাড়া কিছু আর পাই না। অ্যান্ড দেন আপনারা শেষ করবেন এই দুটার প্রশ্ন দিয়ে আজকের ক্লাস ইনশাআল্লাহ। 49, 50 ইনভার্সন ভাই সহজ জিনিস, খুবই সহজ। ইনভার্সন থেকে আসা প্রশ্ন পজ করেন, চিন্তা করলে দেখবেন পেরে যাবেন ইনশাআল্লাহ। আসেন ভাই, নাসমারা নিয়ে আপনি একটু মাথায় রাখেন। দেখেন এই প্রশ্ন কতবার আসছে, এই প্রশ্ন আবার দেখাইছিলাম না আগে, জাহাঙ্গীরনগরে আসছে, চট্টগ্রামে আসছে এবং ডিউতে দেখা যাচ্ছে। দেখেন বাক্যের শুরুর দিকে আমরা দেখছি একটা ব্ল্যাঙ্ক আছে, তারপর অক্সিলারি দিয়ে সাবজেক্ট দিচ্ছে, তার মানে ঘটনা কি বাক্যটা ইন্ডারেক্টিভ সেন্টেন্স হওয়া উচিত, বাট প্রশ্নবোধক চিহ্ন নাই, ফুল স্টপ আছে, তার মানে বুঝে নিচ্ছে এটা অবশ্যই এখানে একটা ইনভার্সন আছে। তাহলে আপনি খোঁজেন, এখানে যা আছে তার মধ্যে একটাই আছে কেবল, অনলি আফটার এন্টারিং দ্য ব্যাংক, ব্যাংকে প্রবেশ করার পরে সে বুঝতে পারছে কোনো বিপদ হয়েছিল। দেন 50-এ দেখেন अगेन সেম প্যাটার্ন, বাক্যের ব্ল্যাঙ্কের আগে ব্ল্যাঙ্কের পরে আপনি রিসিভড একটা ভার পাইছেন, পাস্ট পার্টিসিপল ফর্ম। অপশন দিকে তাকালে আপনি সব জায়গায় দেখছেন হ্যাভ আছে আবার নেভার আছে, তার মানে বুঝিয়ে নেন এটা কিন্তু ইনভার্সন। তাহলে আসেন নেভার, নাসমা নিয়ে নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে আছে, 3 জায়গায় আছে, তার মানে ডি নাম্বারটা হালাই দেন। হ্যাভ নেভার এমনি বসে না, আবার হু দিও আছে, হ্যাঁ পেঁচায় ফেলছে আর। এবার আপনি অক্সিলারি খুঁজবেন না ভাই, অক্সিলারি দেখেন কোথায় আছে, নেভারের পর অক্সিলারি খুঁজবেন, সাবজেক্ট দিছে বাদ, রইল বাকি দুইটা। নেভার হ্যাভ সো মেনি উইমেন, তাহলে এই মেনির পরে আপনি উইমেন এ দিয়ে লিখবেন না ই দিয়ে লিখবেন, নর্মাল কথা ভাই। মেনি যেহেতু প্লুরাল ডিটারমিনার, এটার পরে নাউনটা প্লুরাল হবে, এমএএন কিন্তু সিঙ্গুলার, এমইএন কিন্তু প্লুরাল, ফলে আপনি উত্তর বি নাম্বারটা লিখছেন না, আপনি লিখবেন নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, মানে আজকালের মতো এত বেশি ল ডিগ্রি মহিলার আগে কখনো নেয় নাই। উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার ভাই।
ওকে, সি নাম্বার, সরি, নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, এবং এখানে অনলি আফটার এন্টারিং দ্য ব্যাংকে প্রবেশ করার পরেই ডিড কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার, কোনটা বিপদ ছিল। এই ছিল ভাই অ্যাডভার্বের প্র্যাকটিস ক্লাস। আশা করি আপনার কাজে দিয়েছে প্র্যাকটিস ক্লাস। আপনি আমার ক্লাসের পর আবার নিজের মতো করে যে কোনো বই ধরে আরও প্র্যাকটিস করবেন, দেখবেন সব কিছু আপনি পারছেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।